কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণ একাডেমি বিডি ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো ম্যাথ বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের স্বাগতম। ক্লাসটি ষষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত সবাই দেখতে পারবেন এবং সবার জন্য বেশ গুরুত্বপূর্ণ। সো আজকের আলোচ্য বিষয় তথ্য ও উপাত্ত বা পরিসংখ্যান 3, অর্থাৎ এটা 3 নাম্বার ক্লাস। তো ইতোপূর্বে পরিসংখ্যানের উপর 2টা ক্লাস অলরেডি নেওয়া আছে। তো চাইলে আপনারা আইবক্স থেকে অথবা আমার চ্যানেলটি ভিজিট করে ঠিক ডেসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন। তো চলুন 3 নম্বর ক্লাসটি দেখে নেই। তো তৃতীয় ক্লাসে আমরা মধ্যক নিয়ে ডিসকাস করব। সো মধ্যক শুরুতে সংজ্ঞা নিয়ে বিষয়টি ক্লিয়ার করব। সো কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত মোট উপাত্তগুলোকে সমান 2 ভাগে বিভক্ত করে তবে সেই মানকে মধ্যক বলে। সো 1 নম্বরে আমরা সাধারণ উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করে দেখাবো। সো সাধারণ উপাত্তের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। সো উপাত্ত সাজানোর 2টি পদ্ধতি রয়েছে, যথা 1 রয়েছে ঊর্ধ্বক্রমে এবং 2 নম্বরে রয়েছে অধক্রমে। সো 1 নম্বরে রয়েছে ঊর্ধ্বক্রম। পরিসংখ্যানের উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলে তাকে ঊর্ধ্বক্রম বলে। এখানে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করা যাক। সো এখানে কয়েকটি উপাত্ত দেওয়া আছে, যেমন 5, 7, 3, 10, 12, 4, 15। সো এই উপাত্তগুলো কিন্তু সাজানো নেই, এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখাবো। সো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সব থেকে ছোট সংখ্যা 3। সো 3, 4, 5, 7, 10, 12, 15 এইভাবে সাজানোর প্রক্রিয়া হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো। এরপর 2 নম্বরে হচ্ছে অধক্রম। সো পরিসংখ্যানের উপাত্তগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজানো হলে তাকে অধক্রম বলে। অর্থাৎ ছোট থেকে বড় সাজানোর প্রক্রিয়া ঊর্ধ্বক্রম এবং বড় থেকে ছোট সাজানোর প্রক্রিয়াকে অধক্রম বলে। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো বেশি ক্লিয়ার করা যাক। সো উদাহরণ, এখানে কয়েকটি উপাত্ত দেওয়া রয়েছে 5, 7, 3, 10, 12, 4, 15। সো এটাকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। সো অধক্রমে সাজিয়ে পাই 15, 12, 10, 7, 5, 4, 3। তো এই বড় থেকে ছোট সাজানোর প্রক্রিয়াকে অধক্রম বলা হয়। সো সাধারণ উপাত্ত থেকে আমরা 2 ভাবে মধ্যক নির্ণয় করব। তাই এখানে এ দিয়েছি। এ উপাত্তের সংখ্যা বিজোড় হলে, অর্থাৎ বিজোড় সংখ্যায় উপাত্ত থাকলে আমরা যেভাবে মধ্যক নির্ণয় করব। সো মধ্যক সমান সমান এখানে n+1 ভাগ 2 তম পদ। এখানে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে n+1/2 তম পদ। এই তম পদটি হবে কিন্তু মধ্যক। সো এখানে n কথাটি উল্লেখ রয়েছে। সো n বিষয়টা কি, এখানে n = পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা। ম্যাথমেটিক্সে যদি উপাত্ত দেওয়া থাকে সেই উপাত্তর মোট সংখ্যা, অর্থাৎ কতটি উপাত্ত দেওয়া আছে সেটা হচ্ছে পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা। সো একটি উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করা যাক। তো উদাহরণ, এখানে কয়েকটি উপাত্ত রয়েছে 5, 7, 3, 10, 12, 4, 15। সো এই উপাত্তগুলোকে মধ্যক নির্ণয়ের জন্য শুরুতে সাজিয়ে নিতে হবে। সো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, চাইলে আপনারা অর্ধক্রমেও সাজাতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজানো হয়। দ্যাটস ওয়াই আমি সেভাবে করেছি। সো ঊর্ধ্বক্রমে সাজালে শুরুতে হবে 3, 4, 5, 7, 10, 12, 15। সো এই উপাত্তগুলোর সংখ্যা কিন্তু রয়েছে 7টি, যা বিজোড় সংখ্যা। দ্যাটস ওয়াই অঙ্কটি এভাবে করতে হবে। এখানে পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা n = 7, যা বিজোড় সংখ্যা। অতএব মধ্যক সমান সমান n+1, অর্থাৎ n+1 ভাগ 2 তম পদ। এই n+1 ভাগ 2 তম পদটি হবে মধ্যক। n সমান সমান কিন্তু আমরা আগে পেয়েছি 7। সো n এর মান শুধু বসাবো, আর কোনো কাজ নেই। দ্যাটস ওয়াই 7+1 ভাগ 2 তম পদ। তাহলে আমরা 7+1 করলে হবে 8, 8 ভাগ 2 তম পদ, অর্থাৎ 8কে 2 দ্বারা কাটাকাটি করলে এখানে হবে 4। দ্যাটস ওয়াই
4তম পদ, এই 4তম পদটি হবে হচ্ছে মধ্যক। তো আমরা যদি উপাত্তের দিকে একবার লক্ষ্য করি, তাহলে এখানে 4তম পদ অর্থাৎ 1 2 3 4 এই 7তম পদটি হবে কিন্তু মধ্যক। এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে এখানে যে মূল অঙ্ক দেওয়া রয়েছে এই অঙ্ক থেকে 4 নম্বর পদ কিন্তু নয়, এখানে হবে অবশ্যই ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো, অর্থাৎ সাজানোর পরে যে সংখ্যা পাবো বা যে উপাত্তগুলো পাবো সেখান থেকে নির্ণয় করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, অতএব নির্ণেয় মধ্যক 7। তো এইভাবে যদি অঙ্কটি আপনি করেন তাহলে অবশ্যই আপনার অঙ্কটি সঠিক হবে। ওকে, এরপর বি অর্থাৎ উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক সমান সমান n/2 যোগ n/2 যোগ 1 বাই এই 2, এই উপরে লিখতে হবে তম পদ। এই বিষয়টি মাথায় রাখতে হবে অবশ্যই, এখানে উপরে হবে তম পদ, অর্থাৎ মধ্যম উপাত্তগুলোর গড়ই হবে এই জোড় উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। সো এখানে যে এনটি রয়েছে এই এন সমান সমান পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা। সো একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করা যাক। তো উদাহরণ, এখানে কয়েকটি উপাত্ত দেওয়া রয়েছে 5 7 3 10 12 4 15 18। তো এখানে জোড় উপাত্ত রয়েছে। তো প্রথম কাজ এই উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হবে, দ্যাটস ওয়াই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 3 4 5 7 10 12 15 18। সো এই উপাত্তগুলো প্রথমে আমাকে গুণে নিতে হবে, দ্যাটস এখানে 8টি উপাত্ত রয়েছে যা জোড় সংখ্যা। তো এই অঙ্কটি কিভাবে সমাধান করবেন তা দেখাবো। সো এখানে লিখতে হবে, এখানে পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা এই দুটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। n = 8 যা জোড় সংখ্যা। এখানে চাইলে আপনারা লিখে রাখতে পারেন আমরা জানি মধ্যক সমান সমান n/2 যোগ n/2 যোগ 1 বাই এই 2, এই উপরে লিখতে হবে তম পদ। এই বিষয়টি মাথায় রাখতে হবে অবশ্যই, এখানে উপরে হবে তম পদ। সো এই জায়গাতেও কিন্তু তম পদ হবে, এততম পদ। সো এখানে আমরা পদ সংখ্যা জেনেছি 8। সো এখানে ইংরেজিতে 8 লেখা রয়েছে, 8/2 প্লাস 8/2 প্লাস 1 ভাগ 2। এই উপরেরটা তম পদ হবে, সমস্তটুকু কিন্তু তম পদ হবে না। তো এটা যদি কাটাকাটি করা যায় তাহলে এখানে হবে 4, এখানেও কাটাকাটি করলে হবে 4। সো 4 প্লাস 1 ভাগ 2। সো এইটা যদি রাখি তাহলে 4, এখানে প্লাস প্লাস দিয়েছি, এরপরে 4 আর 1 যোগ করলে 5 হয়, দ্যাটস এখানে 5। তো এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই এখানে তম পদ লিখতে হবে। এই তম পদগুলো লেখা হয় নাই, দ্যাটস আপনারা অবশ্যই লিখে নেবেন তম পদ। তাহলে 4 যোগ 5 তম পদ ভাগ হচ্ছে 2। সো পরবর্তী লাইনে ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো উপাত্ত থেকে 4 নাম্বার পদ এবং 5 নাম্বার পদটি যোগ করব, তাকে 2 দ্বারা ভাগ করব। এখানে আমরা অনুসরণ করলে একটি বিষয় ক্লিয়ার হয়ে যাব, তা হচ্ছে 1 2 3 4 এটা 4 নম্বর পদ এবং এটা 5 নম্বর পদ। সো এই দুইটা পদ আমাদের যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু মধ্যক নির্ণয় হয়ে যাবে। সমান সমান 7 যোগ 10 ভাগ 2। এখানে আর তম পদ লিখতে হবে না, কারণ আমরা তম পদ অলরেডি বসিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই। সো সমান সমান 7 আর 10 যোগ করলে হবে 17 ভাগ 2। এটা যদি ভাগ করি তাহলে আমরা 8.5 পাবো। অতএব নির্ণেয় মধ্যক 8.5, এটাই হবে অ্যান্সার। তো জোড় উপাত্ত থাকলে আপনারা এভাবেই মধ্যক নির্ণয় করবেন। এখন আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করব। সো সারণী থেকে মধ্যক নির্ণয়। তো সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য অবশ্যই একটি সূত্র প্রয়োগ করতে হবে। সো সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করতে হয়। তো মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তো এই সূত্রের সাহায্যে যে কোনো সারণী থেকে মধ্যক নির্ণয় করতে পারবেন। তো এই সূত্রের মধ্যে কিছু প্রতীক রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে, যেমন L, N, FC, H, FM। এগুলো না জানা থাকলে আপনারা অবশ্যই অঙ্ক করতে পারবেন না। তো শুরুতে আমরা এই অংশগুলো জেনে নিব। সো এখানে এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ আমরা যখন সারণী প্রস্তুত করব তখন
শ্রেণীব্যাপ্তি থাকবে এবং আমরা একটি আনুমানিক মধ্যক নির্ণয় করব, যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হবে এল। এরপরে রয়েছে এন। তো এন হচ্ছে পদ সংখ্যা বা গণসংখ্যার সমষ্টি, অর্থাৎ আমরা যখন কোনো অঙ্ক করতে যাব তখন সারণীতে অবশ্যই গণসংখ্যা, সেই সংখ্যার সমষ্টি হবে এন। এরপর রয়েছে এফসি। সো এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। চাইলে আপনারা এখানে যোজিত গণসংখ্যাও লিখতে পারেন। তো শুরুতে আমাদের সারণী থেকে যখন মধ্যক নির্ণয় করব, এজন্য কিভাবে সারণী প্রস্তুত করতে হবে বিষয়টা জানা থাকতে হবে। তো মধ্যক নির্ণয়ের সারণীতে অবশ্যই ক্রমযোজিত সংখ্যা নির্ণয় করতে হবে। তো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা যেটা, ওইটা কিন্তু লিখতে হবে এফসির স্থলে, অর্থাৎ এফসির মান হবে ওইটা। এরপর রয়েছে এইচ। সো এইচতে শ্রেণীব্যাপ্তি। এরপর রয়েছে এফ এম। এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ আনুমানিক যে মধ্যক আমরা পাবো ওই শ্রেণীতে যে গণসংখ্যা থাকবে ওই গণসংখ্যার মানকে আমরা এফ এম বলবো। ওকে, তো চলুন এই সূত্রের আলোকে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরো বেশি ক্লিয়ার করানো যাক। সো উদাহরণ, তো এখানে একটি সারণী প্রস্তুত করেছি যেখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে। সো এখানে আমরা 11 থেকে 20 গণসংখ্যা নিয়েছি 5, 21 থেকে 30 গণসংখ্যা 4, 31 থেকে 40 এখানে গণসংখ্যা 12, 41 থেকে 50 গণসংখ্যা 15, 51 থেকে 60 এখানে গণসংখ্যা রয়েছে 8, 60 থেকে 70 এখানে গণসংখ্যা রয়েছে 6, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 61 হবে অর্থাৎ 61 হবে। ওকে, তো এভাবে আপনাদের পরীক্ষায় অঙ্ক দেওয়া থাকবে। তো এই অঙ্কের আলোকে শুরুতে আপনাদের একটি সারণী প্রস্তুত করতে হবে। সো মধ্যক নির্ণয় সারণীর প্রস্তুতের ক্ষেত্রে 3টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আর তা হচ্ছে শুরুতে বসবে শ্রেণীব্যাপ্তি, এরপরে গণসংখ্যা এবং এরপরে রয়েছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই 3টি যে সারণী হবে 3টে অংশ দিয়ে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনারা মধ্যক নির্ণয় করতে পারবেন না। ওকে, সো নিম্নে মধ্যক নির্ণয় সারণী প্রস্তুত করা হলো, এইভাবে লিখে নেবেন আপনারাও। ওকে, সো শুরুতেই শ্রেণীব্যাপ্তি, এরপর গণসংখ্যা এবং এখানে অতিরিক্ত একটি তথ্য প্রয়োজন হবে, তা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো চলুন দেখানো যাক। তো শুরুতে আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা ঠিক ম্যাথে বা অঙ্কে যেরকম দেওয়া থাকবে সেম ভাবে উঠাই নিব, এরপর ক্রমযোজিত সংখ্যাটি নির্ণয় করব। সো এখানে আমাদের 61 হবে, 61 থেকে 70। সো শুরুতে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ গণসংখ্যা ঠিক সেম সংখ্যায় এ পাশে বসবে, কিন্তু পরবর্তী সংখ্যাটি কিভাবে আসবে আমি তা কিন্তু বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি, আপনাদের এত করতে হবে না, জাস্ট এটা আপনারা মনে মনে করে নেবেন। ওকে, আমি দেখানোর সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে এভাবে করেছি। সো এরপরে এই 5 এবং এই 4 যোগ করতে হবে। তো 5 এবং 4 যোগ করলে হবে 9। এরপরে এখানে যে সংখ্যাটি রয়েছে 9, এই 9 এর সঙ্গে আবার 12 যোগ করতে হবে। সো এখানে হবে 21। এরপরে এই 21 এর সঙ্গে এখানকার 15 যোগ করতে হবে, তাহলে হবে 36। এরপরে এর সঙ্গে 8 যোগ, তাহলে হবে 44। এরপরে এর সঙ্গে 6 যোগ, তাহলে হবে 50। ঠিক এইভাবে পরবর্তী সংখ্যাগুলো আগের যে যোগফল থাকবে তার সঙ্গে যোগ করতে হবে, তাহলে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় হয়ে যাবে। সো এখানে আমাদের গণসংখ্যা নির্ণয় করতে হবে। একটি বিষয় মাথায় রাখবেন, ক্রমযোজিত গণসংখ্যা এবং গণসংখ্যার সমষ্টি সেম হবে। সো এখানে দেখুন 50 হয়েছে, অর্থাৎ n = 50 এবং এখানে ক্রমযোজিত গণসংখ্যা হবে 50। সো আমরা যখন মধ্যক নির্ণয় করব তখন অবশ্যই এই অংশগুলির মান সেপারেট করে নিতে হবে। দ্যাটস ওয়াই এখানে পদ সংখ্যা n = 50। এরপরে মধ্যক শ্রেণীর সূত্রটা হচ্ছে n/2, অর্থাৎ n এর মান রয়েছে 50 এবং 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে কাটাকাটি করলে হবে 25। সো 25 হবে এর ভ্যালু বা n/2 এর মান। এরপরে মধ্যক 25তম পদ যা 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ একটি আনুমানিক মধ্যক আমরা পেয়ে গেলাম যা 41 থেকে 50 শ্রেণীতেই অবস্থিত। তো চলুন বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। আমাদের এখানে যে n/2 রয়েছে আনুমানিক মধ্যক বা মধ্যক শ্রেণী, এখানে কিন্তু পেয়েছি 25। সো এই যে ক্রমযোজিত যে গণসংখ্যা রয়েছে এর মধ্যে 25 এর অবস্থান প্রথমে কোনটার মধ্যে পাবো, তা কিন্তু হবে মধ্যক শ্রেণী।
আমরা কিন্তু 21-এর মধ্যে কখনোই 25 পাবো না, সো এটা মধ্যক শ্রেণী হবে না। এবং 36-এর মধ্যে অবশ্যই কিন্তু 25 নিহিত বা 25 এই 36-এর মধ্যে আছে এবং শুরুর সংখ্যা হচ্ছে 36, দ্যাটস ওয়াই এটাই হবে মধ্যক শ্রেণী। আশা করছি বুঝতে পেরেছেন। সো আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম। এরপর আমরা এল এর মান বের করতে পারবো। আমরা জানি মধ্যক শ্রেণীর নিম্ন যে সীমা রয়েছে 41, এটা হবে এল এর মান, দ্যাটস ওয়াই এল ইকুয়াল টু 41। এরপরে এফসি অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ তার পূর্ব শ্রেণীর গণসংখ্যা হবে 21। এরপরে এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি এখানে রয়েছে 10। দেখুন এখান থেকে গুনলে বুঝতে পারবেন। তাহলে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, অর্থাৎ পার্থক্য রয়েছে এখানে 10, দ্যাটস ওয়াই শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। এরপরে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 15। আপনারা সারণী থেকে দেখলে বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে যেহেতু আমরা সকল মান বের করে ফেলেছি, এখন আমরা সূত্রে বসাতে পারবো। সো আমরা জানি মধ্যক সমান সমান এল প্লাস এন ভাগ 2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। এটা মুখস্থ সূত্র, অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে, নতুবা সারণী থেকে গড় নির্ণয় করতে পারবেন না। এরপরে এল এর মান আমরা পেয়েছি 41 অর্থাৎ 41, এখানে প্লাস প্লাস দিয়েছি। এরপরে এন ভাগ 2 এর মান পেয়েছি আমরা 25। চাইলে আপনারা এন ভাগ 2 এর স্থলে এখানে 50 ভাগ 2 করতে পারেন, এখানে কাটাকাটি করে 25 পাবেন, এভাবেই কিন্তু আপনারা করতে পারেন। তো যেহেতু আমরা 25 পেয়ে গেছি, এন ভাগ 2 এর মান আমরা বসিয়ে দিয়েছি। এরপরে মাইনাস মাইনাস দিয়েছি, এফস এর মান 21 আমরা আগের বের করেছি, তো সেখান থেকে বসালাম। এরপরে ইন্টু দিয়েছি, ইন্টু দিলাম। এরপরে এইচ এর মান 10 এবং এফ এর মান রয়েছে 15। এইভাবে কিন্তু ক্যালকুলেশনগুলো করতে হবে। এরপর এখানে 41 থাকলো। তো শুরুতে আমরা এই ভাগের কাজটুকু করে নেব, সেই সঙ্গে আমরা যোগ বিয়োগের কাজও করে নেব যদি একসঙ্গে করা যায়। ওকে, সো এখানে আমরা 25 থেকে যখন 21 বিয়োগ করব তাহলে হবে 4। এখানে রয়েছে গুণ, আমি গুণ দিলাম। এরপরে আমরা যদি 10 এবং 15কে কাটাকাটি করি বা ভাগ করি, কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাব। সো দেখুন 5 দুগুণে 10 আর 3 পাশে 15, তাহলে 2/3 হবে। এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। ওকে, যেহেতু এখানে যোগ রয়েছে এবং এর মাঝে গুণ রয়েছে, তাই আমরা এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি সুবিধার্থে। এরপরে আমরা এই দুটা গুণ করেছি, 4 আর 2 গুণ করলে হবে 8, 8 ভাগ 3। চাইলে আপনারা এখানে এটাকে ভাগ করে ক্যালকুলেটরের মাধ্যমে এটা ভাগ করে আপনারা কিন্তু ভ্যালুটা এর সঙ্গে গুণ করে এর সঙ্গে যোগ করলে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আমি যে প্রসেসে করব এই প্রসেসে সব থেকে ইজি হবে। ওকে, এরপর অবশ্যই 8কে 3 দ্বারা ভাগ করতে হবে। সো আমরা 3 দ্বারা 8কে ভাগ করে দেখি। দেখুন 3 দুগুণে হবে 6, এখানে থাকবে 2। সো 2কে 3 দ্বারা ভাগ করা যাবে না, দ্যাটস ওয়াই আমরা এখানে একটি দশমিক নিব, এখানে একটি শূন্য নিতে পারবো। তাহলে 3 ঘরে নামতা পড়লে এখানে 18 হবে, 3 6 18। সো এখানে হবে 6, এখানে হবে 18। এরপরে আমরা বিয়োগ করলে 2 পাবো। একইভাবে কিন্তু চলতে থাকবে। আর দশমিকের জন্য আরেকটা শূন্য নিতে পারবো, তাহলে 3 6 কত হবে, 18 হবে। সো এখানে একইভাবে কিন্তু চলতে থাকবে, এটা শেষ হবে না। সো এটা অসীম সংখ্যা। সো এখানে 41 যোগ আমরা কত পেলাম, 2.66। সো আমরা জানি দশমিকের পর একটি অঙ্ক নেওয়ার পর দ্বিতীয় অঙ্ক নেওয়ার ক্ষেত্রে যদি এখানে 5 বা 5-এর অধিক সংখ্যা থাকে, 5 থেকে 9 পর্যন্ত থাকে, তাহলে তার পূর্বে ঘরে একটি 1 যোগ করতে হয়। দ্যাটস ওয়াই যেহেতু আমরা 6 6 পাবো, এখানে আমরা 2.67 করে নেব, তাহলে বিষয়টা আরো ইজি হবে। ওকে, সো এখানে 41 এবং 2.67 যোগ করে ফেলি, তাহলে এখানে হবে 43.67। তো এটাই হবে অ্যান্সার। সো অতএব নির্ণেয় মধ্যক 43.67। তো এটাই হবে অ্যান্সার। আশা করছি সারণী থেকে মধ্যক নির্ণয়ের প্রসিডিউর বুঝতে পেরেছেন।